দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টকে একটি রায় দিতে দেখেছি, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই একটি নির্বাহী আদেশে আমেরিকায় অবৈধ বা অস্থায়ী অভিবাসীদের সন্তানদেরকে জন্মসূত্রে যে নাগরিকত্ব সেটি বাতিল করার কথা তিনি ঘোষণা দিয়েছিলেন। এবং এর প্রেক্ষিতে আদালতের যে রায়টি এসেছে সেই রায়ে মিশ্র একটি রায় এসেছে, যদিও এটি বলা হচ্ছে যে প্রেসিডেন্ট যে নির্বাহী আদেশটি দিয়েছেন সেটি বাতিল করা হয়েছে, কিন্তু মূল যে বিষয়টি সেটি হলো আদালতের দুই একজন বিচারক এমন কিছু অপশন রেখেছেন যে সংবিধান সংশোধন না করেও প্রেসিডেন্ট যদি চান তবে তিনি কংগ্রেসের মাধ্যমে একটি বিকল্প নির্দেশনা কিংবা বিকল্প পদ্ধতি ফলো করতে পারবেন যদি কংগ্রেসের মাধ্যমে তিনি পাশ করে আনতে পারেন। কারণ এর মধ্যে আমরা দেখছি যে 25টি স্টেট থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই ধরনের গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে যে প্রেসিডেন্ট যদি এই ধরনের কোনো উদ্যোগ নেন তবে তারা তার সাথে থাকবেন। এবং এই উদ্যোগটি নিয়ে যেটি হচ্ছে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট এতে উৎসাহিত হয়েছেন। তিনি যে সোশ্যাল মিডিয়া পোস্টটি করেছেন সে পোস্টে তিনি বলছেন যে এ ধরনের আদালত যে কাজটি করেছে এটি ভালো কাজ হয়নি, এবং একই সঙ্গে আমরা আগামী দিনে চেষ্টা করব কংগ্রেসের মাধ্যমে নিয়মটা পাল্টে দিতে, অর্থাৎ নিয়ম পাল্টে দিয়ে চেষ্টা করা হবে কিভাবে এই রায়টিকে কার্যকর করা যায়, অর্থাৎ যেটি প্রেসিডেন্ট চেয়েছিলেন তার দায়িত্ব নেওয়ার প্রথম দিনে যেটি উদ্যোগ নিয়েছিলেন সেটিকে কিভাবে কার্যকর করা যায়। এবং বিষয়টি তার মানে এখন পর্যন্ত শেষ হয়নি বলে আমরা ধরে নিতে পারি। এটি সামনের দিনগুলোতে এটির কিছুটা হলেও প্রভাব থাকবে। অন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2025 সালের যে সম্পদের হিসেব সেটি প্রকাশ করা হয়েছে। এই সম্পদের হিসেবে দেখা যাচ্ছে এর আগের প্রেসিডেন্ট জো বাইডেন তার মাত্র সম্পদের হিসাব দেওয়া হয়েছিল 14 পৃষ্ঠার, এবং এবারও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সম্পদের হিসাব দেওয়া হয়েছে 17 পৃষ্ঠার, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের হিসাব দেওয়া হচ্ছে 927 পৃষ্ঠার বিশাল প্রতিবেদন। এই বিশাল প্রতিবেদনে যেটি দেখা যাচ্ছে তিনি ক্রিপ্টোকারেন্সি থেকে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন, যেটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে বলা হচ্ছে একই সাথে তিনি প্রেসিডেন্টের দায়িত্বে আছেন, একই সাথে তিনি ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে পলিসি ঠিক করছেন, একই সাথে সেখান থেকে তিনি সম্পদ আহরণ করছেন কিংবা ইনকাম করছেন। এটি কতটা নৈতিক কতটা নিয়মের মধ্যে পড়ে সেসব বিষয়গুলো নিয়েও যথেষ্ট আলোচনা হচ্ছে। সেসব আলোচনাই আমরা আজকে করব। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর সাবেক জেনারেল সেক্রেটারি আব্দুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই সেটি হলো আমরা বলছিলাম শেষ হইয়াও হইল না শেষ, অর্থাৎ এটি নিয়ে অনেকে স্বস্তি প্রকাশ করছিলেন যে জন্মসূত্রে নাগরিকত্বের ব্যাপারে প্রেসিডেন্টের যে উদ্যোগ যে নির্বাহী আদেশ সেটি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, কিন্তু এরপরও নানা ধরনের উদ্যোগের মাধ্যমে প্রেসিডেন্ট তার মাগা সমর্থকদেরকে এই বার্তাটি দিতে চাইছেন যে না, আমি যেটি করতে চেয়েছি সেটি আমি করব, অন্যভাবে করব। 40th অ্যামেন্ডমেন্টের কনস্টিটিউশনের 40th অ্যামেন্ডমেন্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা আমেরিকার এই মাটিতে জন্মাবে তারা আমেরিকান নাগরিক হবে, আমেরিকান সিটিজেনশিপ পাবে। তো কনস্টিটিউশন চেঞ্জ করা খুব সহজ বিষয় নয়, আমি ওটা পরে একটু কথা বলছি। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা চাচ্ছেন বা চেয়েছেন সেটা হচ্ছে তার ইলেকশনে যে কমিটমেন্ট ছিল যে ইমিগ্রেন্টসদের বিরুদ্ধে একটা বড় রকম ডিসিশন নেওয়া, এবং ইমিগ্রেন্টসদের বিরুদ্ধে আমেরিকা, যদি আপনারা দেখেন তার যে আর্গুমেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের ছিল তার ইলেকশনের সময়, যে এক সময় আমেরিকার সাদা জনগণ, সাদা লোক 92% ছিল, তারপরে 80%, তারপরে কমতে কমতে এখন ইমিগ্রেন্টস অনেক আমেরিকায় আসছে এবং সাদা লোকদের প্রপোর্শনেট নাম্বার কমে যাচ্ছে। এখন এরা 62-64-তে এসে পৌঁছেছেন। এখন এই যে সিচুয়েশন, অর্থাৎ আমেরিকার সাদা পপুলেশনের একটা ফিয়ার চলে এসছে
যে ইমিগ্রেন্টসরা যত আমেরিকায় আসবে তাতে তাদের ক্ষতি হবে। কাজে ইমিগ্রেন্টসদের বিরুদ্ধে একটা বড় রকম পলিসি সবসময়ই আমেরিকানদের, বিশেষ করে রিপাবলিকানদের ছিল। কিন্তু এখানে দেখতে হবে যে আমেরিকা একটা ইমিগ্রেন্টসদের কান্ট্রি। প্রেসিডেন্ট ট্রাম্পের গ্র্যান্ডফাদার 1885 সালে এখানে ট্রান্সফার হয়ে এসছেন, ইমিগ্রেন্ট হয়ে এসছেন জার্মানি থেকে। তারপরে তার ছেলে ফ্রেড ট্রাম্প, উনিও মানে জার্মানিতে গেছেন এবং জার্মানির সাথে তাদের একটা ভালো রকম ব্যবসা সম্পর্ক সবসময় রয়েছে। তো ইমিগ্রেন্টসদের ক্যারেক্টারিস্টিক এবং ইমিগ্রেন্টসদের ভুলে গিয়ে যদি আমেরিকাকে অন্যরকমভাবে ইমিগ্রেন্টসদের বের করে দিয়ে যদি চেষ্টা করে, আমার মনে হয় না এটা আমেরিকার অর্থনীতির জন্য, আমেরিকার রাজনীতির জন্য, আমেরিকার সোশ্যাল, কালচারাল, পলিটিক্যাল, ইন্টারন্যাশনাল ট্রাভেল, ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভিটি, এই যে আজকে আমরা যত আইটির কাজকর্ম দেখছি। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনি একটি ফিয়ারের কথা বলছিলেন, ভয়ের কথা বলছিলেন যে ইমিগ্রেন্টরা আমেরিকানদের জায়গা দখল করে ফেলছে, প্রতিযোগিতা বাড়িয়ে দিচ্ছে, তাদের সন্তানরা চাকরি বাকরি থেকে শুরু করে অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। এই ভয়টা তো যৌক্তিক এবং এই ভয়টা তো যে কোনো দেশের নাগরিকরাই পেতে পারেন। এটি তো তাদের রাইটস আছে যে আমার দেশ, আপনি যতই বলেন না কেন এটি ইমিগ্রেন্টদের কান্ট্রি, আমি জানি না এটি মানে কথ্য ভাষায় হয়তো ইমিগ্রেন্টদের কান্ট্রি, কিন্তু এটি কোথায় লেখা আছে যে এটি ইমিগ্রেন্টদের কান্ট্রি, এটি আমেরিকানদের দেশ। সেই জায়গায় এসে আপনি যোগ্যতা দিয়ে দখল মানে জায়গাটা নিচ্ছেন, ইমিগ্রেন্টরা তাদের মেধা যোগ্যতা দিয়ে নিচ্ছে, কিন্তু যে ভয়টা, এই ভয়টা তো অমূলক নয় এবং সামনের দিনে এই ভয়টা কি আরো বেশি বাড়বে না যখন আরো বেশি ইমিগ্রেন্টরা বাড়বে? এটা চলতে থাকবে, কিন্তু আমরা যে ট্রেন্ডটা দেখছি যে আমেরিকানদের ভেতরে যে বিভিন্ন রকম লোক রয়েছে, ক্রিয়েটিভিটি এবং লেখাপড়া এবং শিক্ষিত, এখানে কিন্তু অনেক কম শিক্ষিত সাদা লোক রয়েছে যারা এগ্রিকালচার করে, ফার্মিং করে, অন্যান্য সাধারণ এবং কাজ করে না, সোশ্যাল ওয়েলফেয়ারের উপরে বসে আছে। এরকমও কিন্তু একটা বড় রকম। আর অন্যান্য কালোরা এবং অন্যান্য রঙের কিছু হিসপ্যানিক লোকজনও রয়েছে যারা ডিপেন্ডেন্ট আমেরিকান ইমিগ্রেন্টস বা এখানকার আমেরিকান সিটিজেন, কিন্তু তারা সোশ্যাল ওয়ার্কের, সোশ্যাল ওয়েলফেয়ারের উপরে ডিপেন্ডেন্ট, সোশ্যাল সিকিউরিটি এবং অন্যান্য কজের উপরে ডিপেন্ডেন্ট। আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, ফিয়ারটা বাড়বে, এটা অমূলক নয়, কিন্তু তাতে তাদের সিস্টেমের ভেতরে কিভাবে কাজ করবে, এবং এটা তো পৃথিবীর নিয়ম, এটা হিউম্যান সোসাইটির, সিভিলাইজেশনের নিয়ম। আপনি যদি ইজিপশিয়ান সিভিলাইজেশন দেখেন, আপনি যদি রোমের সিভিলাইজেশন দেখেন, বিভিন্ন জায়গার থেকে পৃথিবীর লোকজন এসে ক্রিয়েটিভ কন্ট্রিবিউশন সোসাইটিতে করে, এবং আমেরিকা প্রায় 80-90% হচ্ছে তার এই ইন্টারন্যাশনাল কমিউনিটির কন্ট্রিবিউশনে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। এবং আজকে যে আমেরিকান ডেভেলপমেন্ট, এটার ভেতরে ইমিগ্রেন্টসদের একটা বড় রকম ভূমিকা রয়েছে। কাজে তাদেরকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া অথবা জন্ম কনস্টিটিউশনালি চেঞ্জ করে ইমিগ্রেন্টসদের বিরুদ্ধে একটা বড় রকম, যারা সিটিজেন, ইভেন সিটিজেনদের বিরুদ্ধেও কিন্তু ট্রাম্প কিছু ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছে। তো সেটা ঠিক না এবং সেটা পারবেও না। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গেলেই তারা বিভিন্ন রকম, আমরা দেখেছি যে ট্রাম্প যত কিছুই করার চেষ্টা করুক না কেন, যখনই এরা লিগাল প্রসেস এবং অন্য অন্য জায়গায় যাচ্ছে সেখানে তার ডিফিট হচ্ছে। আমরা তার এই যে ইন্টারন্যাশনাল রেট, ইন্টারেস্ট রেট এবং বাড়িয়েছে, সেটাই উনি হেরে গেছেন। ইমিগ্রেশন লতে উনি কেসে হেরে গেছেন এবং অন্যান্য জায়গায়। এবং আজকে জন্ম নিয়ন্ত্রণের, জন্ম যে অধিকারের ব্যাপারটা উনি আজকে হেরে গেছেন। কাজেই আমার মনে হয় না এটা তার পলিটিক্যাল, তার, আমার কাছে যেটা মনে হয় ট্রাম্পের, আমি যেটা এর আগেও দু একবার বলেছি, সেটা হচ্ছে যে ট্রাম্পের পার্সোনালিটি দেখতে হবে, বুঝতে হবে এই পুরো তার অ্যাডমিনিস্ট্রেশন এবং সিস্টেম বোঝার জন্য। কিভাবে সে প্রথম প্রেসিডেন্ট হলো, এর আগে তো সে ডেমোক্রেটদের হেল্প করতো এবং অন্য অন্যদের সাথে সবসময় থাকতো, কিন্তু রিপাবলিকান হয়ে, এক্সট্রিম কনজারভেটিভ হয়ে এইভাবে পলিসি তৈরি করার স্ট্র্যাটেজি কিন্তু তার ছিল না। কিন্তু উনি পাওয়ারের লোভী এবং পাওয়ারে থাকতে ভালোবাসেন,
উনি সেন্টার পিস হিসেবে সব জায়গায় থাকতে ভাল লাগে তার। উনি সবাই যেন তার কথা শোনে, তাকে তার হুকুম পালন করে, তার হুকুম মতো চলে, সেভাবে সে সবকিছু করার ওকে চেষ্টা করে। ওকে প্রফেসর ডক্টর শফিকুর রহমান, একেবারে স্পেসিফিক আপনার কাছে প্রশ্নটি রাখি, সেটা হলো রক্ষণশীল বিচারপতি তিনি ব্রেট ক্যাভানো তিনি একটা জায়গা দেখিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে, বলছেন যে সংবিধান পরিবর্তন করার দরকার নেই, আপনি কংগ্রেসে যদি এই আইনটি পাশ করে আনতে পারেন তাহলে তো আপনি নাগরিকত্বের জায়গাটা সীমাবদ্ধ করতে পারেন। এই প্রক্রিয়া এখন ট্রাম্প কতটা হাঁটবেন বলে আপনার কাছে মনে হয়? ডক্টর শফিকুর রহমান, আপনাকে জিজ্ঞেস করছি। আমাকে বলছেন? জি আচ্ছা, জি। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে উনি এখনো পর্যন্ত মিড টার্ম ইলেকশন আসা পর্যন্ত হুম হুম কনজারভেটিভরা, রিপাবলিকানরা এখনো সরকারে আছে এবং তাদের হাউস কন্ট্রোলে এবং সিনেট কন্ট্রোলে। হুম হুম হয়তো চেষ্টা করতে পারেন উনি, কিন্তু আমার মনে হয় না আমরা যেগুলো দেখেছি কনস্টিটিউশনাল ভিউজ এর বিরুদ্ধে কোন রকম বড় রকম স্ট্যান্ড রিপাবলিকান সাধারণ মানে হাউসের মেম্বাররা করবেন, এটা আমার মনে হয় না, সিনেটাররাও করবেন না। কাজী এটা ওনার প্রপোজাল আসতে পারে, এটা যদি একটা দুই পার্টির একটা জয়েন্ট প্রপোজাল হয় তাহলে হয়তো একটা কিছুটা এগোবে, কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে বাইপার্টিজান হবে না। বেশি দূর জি, বাইপার্টিজান হওয়ার কোনো সুযোগ এগোতে নেই। পারবেন বলে আমার মনে হয় না। জি, আমি একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে যেতে চাই। বার্ড ট্যুরিজম যেটি নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে এবং ট্রাম্প প্রশাসন বলছে যে সোজা আঙ্গুলে ঘি যদি না ওঠে আঙ্গুল বাঁকা করতে হবে। বাঁকা করার আঙ্গুল সিস্টেমটা কি? আপনি যখনই ভিসা দেবেন তখনই যারা বিশেষ করে গর্ভবতী মহিলা আছেন, যারা মনে করেন যে সন্তানটাকে আমেরিকাতে কোনো রকম জন্ম দিতে পারলেই তো নাগরিকত্ব, খুব সহজ উপায়। তিনি হয়তো আমেরিকায় থাকেন না, অন্য দেশে থাকেন, তার যথেষ্ট সম্পদ আছেন, তাই তিনি আমেরিকাতে এসে হাসপাতালে খরচ দিয়ে হলো একটা সন্তানের জন্ম দিতে চান। এই বিষয়ে এখন প্রশাসন বিশেষ করে ডিওজে এবং বিভিন্ন কনসাল অফিসগুলোতে যে পরিকল্পনাটা করা হচ্ছে সেটি সম্পর্কে একটু আপনার কাছে শুনতে চাই। এটি রোধ করা কতটা সম্ভব হবে? ধন্যবাদ জুয়েল ভাই এবং আপনার মাধ্যমে দর্শক এবং ডক্টর শফিকুর রহমানকে। এটা মানে স্মরণকালের সাম্প্রতিক সময়ের ঐতিহাসিক একটি ডিসিশন যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে। আমরা জানি যে এটা বহুদিন ধরে একটা বড় বিতর্ক তৈরি করেছিল এবং ডোনাল্ড ট্রাম্পের যে ইলেকশন ক্যাম্পিং দুবারই কিন্তু এই বিষয়টা তার ক্যাম্পিং এর মধ্যে ছিল এবং সেই জিনিসটারই একটা ফাইনাল রফাদফা হলো সুপ্রিম কোর্টের মধ্যে দিয়ে। আপনি যথার্থই বলেছেন যে হোমল্যান্ড সিকিউরিটি কিংবা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন যেগুলো আছে তারা এই জিনিসটাকে আসলে কি করতে পারে। অলরেডি কিন্তু অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে হোমল্যান্ড সিকিউরিটি এবং অন্যান্য ডিপার্টমেন্ট গুলোকে কিন্তু নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে আজকে যে তারা অন্যান্য যে টাইটেন বিষয়গুলো আছে সেগুলোকে যত শক্ত করা দরকার, এগুলোকে যতটুকু প্রিভেন্ট করা দরকার সেটুকু করতে হবে। দেখেন আমি একটা কথা বলি যে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সেটা করতেই পারে, হোমল্যান্ড সিকিউরিটি সেটা কিন্তু করতেই পারে। যখন একজন আপনি যেটা বার্ড ট্যুরিজমের কথা বলছেন যে যখন তারা এই দেশে প্রবেশ করবে তখন ধরেন যে বাংলাদেশ থেকে কেউ আসে তখন আমেরিকান এম্বাসিতে সেখানে হয়তো তার বার্ড টেস্টটা করা যেতে পারে, অথবা সে যদি মিথ্যা বলে সেটা একটা ফ্রড এবং সেই ফ্রডের মাধ্যমে যদি সে আমেরিকাতে ঢুকে সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার শাস্তির ব্যবস্থা হতে পারে এবং তাকে এই দেশে ঢোকা থেকে পরবর্তীতে বার্ড করা যেতে পারে, তাকে এই দেশ থেকে বের করে দেওয়ার যেহেতু মানে যে বর্ন হলো সেই সিটিজেন কিন্তু যে ট্যুরিজম নিয়ে আসলো সে কিন্তু আর এই দেশের সিটিজেন না, সুতরাং তাকে একটা জুরিসডিকশনের মধ্যে নেওয়া যেতে পারে। এরকম অনেক জটিল প্রক্রিয়া তৈরি করার মধ্যে দিয়ে এটাকে আরো শক্তিশালী করা যেতেই পারে এবং সেটাই কিন্তু নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশন। এখন আপনি একজন জাস্টিসের ওপিনিয়ন যেটা নিয়ে বললেন আপনি যে এটা আসলে পলিটিক্যালি এই বিষয়টাকে রিজলভ করা উচিত এবং এটা কংগ্রেসে যাওয়া উচিত, অবভিয়াসলি তাই। দেখেন সুপ্রিম কোর্টের কিন্তু কাজ কিন্তু হচ্ছে ডিসিশন মেক করা না বা ল মেক করা না। সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে যে সংবিধানকে ব্যাখ্যা করা, সংবিধানটা আসলে কি বলতে চায় সেটা। 14th অ্যামেন্ডমেন্ট যেটা 1868 এ হয়েছিল তখনকার আপনি পার্সপেক্টিভটা যদি আন্ডারস্ট্যান্ড করেন তখন যে মানে আমেরিকাকে রিবিল্ডিং টাইম বলা হয় তখন আমেরিকার শক্তিশালী হচ্ছে তার স্লেভ আসতেছে, আমেরিকা স্লেভরা যখন আন্ডার জুরিসডিকশন এই দেশের লয়ের মধ্যে আপনি স্লেভকে যদি শাস্তি দিতে পারেন, তাদেরকে যদি ওন করতে পারেন তাহলে তাদের সন্তান এখানে জন্ম নিবে, তারা কেন সিটিজেন হবে না? কারণ আমেরিকার যে আমাদের যে স্ট্যাচু অফ লিবার্টি বাট আমাদের কোর ফাউন্ডেশন অফ দি কনস্টিটিউশন দ্যাট human liberty that all people should be free and they should born free and everywhere they go they should be taking their freedom with them. তো আমেরিকার যে কোর ভ্যালুটাতে যেটাকে আমরা অ্যাট্রাকটিভ মনে করে আপনি আমি পৃথিবীর সব মানুষরা এখানে আসি
সেটাকে যদি কোনোভাবে ডিসমেন্টাল করা যায় তাহলে কিন্তু এটা এই দেশের ফান্ডামেন্টাল একটা প্রিন্সিপালের উপর আঘাত করা হবে, যেটা সুপ্রিম কোর্ট কিন্তু হতে দিল না। সুপ্রিম কোর্ট কিন্তু বললো যে 14 অ্যামেন্ডমেন্টটা এটা হচ্ছে আমেরিকার সৃষ্টি হওয়ার পিছনে একটা অনবদ্য শক্তি, এই শক্তির বলে আমেরিকা তৈরি হয়েছে। এই জন্যই আমেরিকা সারা পৃথিবীতে গ্রেট নেশন, কারণ আমেরিকা লিবার্টি এবং ফ্রিডম এবং ফ্রি অফ স্পিচে বিশ্বাস করে, এখানে মানুষের বেসিক হিউম্যান রাইটস এ বিশ্বাস করে। এখন ডোনাল্ড ট্রাম্প যেটা করতে চেয়েছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমি নিশ্চিত ডোনাল্ড ট্রাম্প জানতো যেটা সুপ্রিম কোর্টে গেলে এটা আসলে টিকবে না, কারণ তার ফোকাসটা কিন্তু ছিল অন্য জায়গায়। তিনি ইলেক্টেড হতে চান, তিনি নাড়া দিতে চান, তিনি সাম্প্রদায়িক বিষয় সামনে নিয়ে আসতে চান, তিনি হোয়াইট সুপ্রিমিজমকে তুলে ধরতে চান। এগুলো খলবলি করে কিন্তু তিনি ইলেকশনে আসার একটা প্রক্রিয়া, রিইলেক্টেড হওয়ার যে চেষ্টা করছেন সেটা তিনি সাকসেসফুল হয়েছেন সেই ইস্যুটা বা এজেন্ডাতে নিয়ে। কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টে গিয়ে যে উনি সাকসেসফুল হবে না এটা আমি নিশ্চিত ছিলাম, কারণ এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল ইস্যু। কনস্টিটিউশনাল ইস্যু তো সুপ্রিম কোর্ট সলভ করবে না, এটা সলভ করতে হবে কংগ্রেসের মাধ্যমে। এবং সংবিধানে এটা বলে দেওয়া আছে যে কোন কংগ্রেস যদি আপনি সংবিধান বা কোনো অ্যামেন্ডমেন্টকে যদি সংশোধন করতে চান তাহলে আপনাকে 2/3 মেজরিটির মধ্যে দিয়ে সিনেট এবং কংগ্রেস মধ্যে পাস করতে হবে। নট অনলি দ্যাট, আবার 2/3 স্টেটকেও কিন্তু সেটা লেজিসলেচার সাপোর্টের মধ্যে দিয়ে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে, তারপরেই কিন্তু কেবল সংবিধান সংশোধন করা সম্ভব। আমেরিকার সংবিধান কিন্তু দেখবেন যে অ্যামেন্ডমেন্ট হয় না এত সহজে, কারণটা কি? পৃথিবীর সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে টাফ সংবিধান হচ্ছে আমেরিকান সংবিধান, এটা সংশোধন করা এত সহজ না। এই জন্যই সুপ্রিম কোর্ট অ্যামেন্ডমেন্টের ব্যাখ্যা দিয়েছে, কিন্তু এট দ্য সেম টাইম প্রেসিডেন্ট এবং তার অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দিয়েছে যদি এটা সংশোধন করতেই হয় দেন গো টু দ্য কংগ্রেস, বিকজ কংগ্রেস হচ্ছে পিপলস এর রিপ্রেজেন্টেটিভ, পিপলস এর মধ্যে দিয়ে কংগ্রেস তৈরি হয়। কংগ্রেস যদি এটা 2/3 মেজরিটির মধ্যে দিয়ে সংশোধন করে কেবল তাতেই সমস্যার সমাধান সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। তবে হ্যাঁ, আপনি রাইটলি যেটা বলেছেন যে ট্রাম্প ভার্সেস বারবারা কেসের যে সমাধানটা এখন আমরা পেলাম, এটা একটা পার্মানেন্ট ফাইনাল নেইল ঠুকে দেওয়া হলো এই ইস্যুটার উপরে। এখন এই ইস্যুটা শুধু আর সুপ্রিম কোর্টে যাবে না। তবে হ্যাঁ, আপনি রাইটলি যেটা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশন প্রক্রিয়াটাকে জটিল করতে পারে, এটা অ্যাডমিনিস্ট্রেশন করতে পারে, এটা তারা করবে, এটার দিকে তারা যাবেই। জি, এবং এটি একটি রাজনৈতিক ইস্যু বটে, কারণ এটি প্রেসিডেন্টের অন্যতম একটি ম্যান্ডেট ছিল। তিনি নির্বাচনের আগে বলেছিলেন এই বিষয়টি তিনি করবেন এবং এটি শেষ দেখার চেষ্টাটা তিনি অন্তত করবেন। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে একটু যাই। আমেরিকার 250 বছর উদযাপনের মাসে আমরা পা দিলাম 4th of জুলাই। এটি অনেক বড় একটি অর্জন, বড় একটি মাহেন্দ্রক্ষণ, কিন্তু নানা কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এটি হচ্ছে। এটি প্রেসিডেন্ট যেমন এটিকে অনেক মহান হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, বিতর্ক এটির পিছু ছাড়ছে না। মানে এই ডোনাল্ড ট্রাম্পের আমলে হওয়ার কারণেই কি 250 বছর একটু ম্লান মনে হচ্ছে? অন্য কোনো প্রেসিডেন্ট হলে সেটি হতো না? এটা বোধহয় সত্যি কথা আপনি যেটা বলছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে খুব সেন্টার অফ, আমি যেটা আগেও বলেছি যে উনি সেলফ সেন্টার্ড পারসন এবং দেশের চেয়ে উনি নিজেকে বড় মনে করেন, কনস্টিটিউশনের চেয়ে উনি নিজেকে বড় মনে করেন। উনি যে কোনো আইন ভাঙতে পারেন, যে কোনো আমরা একটু পরে হয়তো আমরা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে আলাপ করব। উনি যে কোনো আইন ভঙ্গ করে তার যে রিয়েল স্টেট পলিসিগুলো তার নিজে, যেখানে ব্রুকলিনে বিভিন্ন জায়গায় করেছেন, অনেক আইন ভঙ্গ করেছেন সারা জীবনে তিনি। উনি ট্রাম্প ইউনিভার্সিটি করেছেন, ওখানে আইন ভঙ্গ করে উনি কাজ করেছেন। কাজে ওনার যে একটা মাইন্ডসেট, ওনার যে একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচটা হচ্ছে আইন কানুন ভঙ্গ করে বা উনি সেন্টার পিস থাকা, তার হুকুম মতো, তার কথা মতো যেন সবাই চলে, হোল পলিটিক্যাল পার্টি চলবে, দেশ চলবে এবং কংগ্রেস চলবে, এবং সেইভাবেই হচ্ছে। আমরা তো জাতিসংঘ, ইউনাইটেড নেশনসের আমরা কোনো বড় রকম ভূমিকা দেখি না। আমরা কংগ্রেসের, ইউএস কংগ্রেসের কোনো বড় রকম ভূমিকা দেখি না যে ট্রাম্পের বিরুদ্ধে বা কোনো পলিসি নিয়ে তারা চ্যালেঞ্জ করতে পারে। কাজেই এই সিচুয়েশনে আমার কাছে যেটা মনে হয়, আমার মনে হয় না ট্রাম্প মানে খুব একটা সাকসেসফুল হবেন তার এই কাজ নিয়ে বা তার এই চেঞ্জ নিয়ে। উনি যেভাবে উনি কতগুলো পলিসি, কতগুলো মানে ডিকটেশন দিয়েছেন যে 250 বার্থডে অফ ইউনাইটেড স্টেটস, মানে হচ্ছে তার বার্থডে একসাথে করে কম্বাইন করে করার জন্য চেষ্টা করেছিল। সেই চেষ্টাটা অনেকটা মানে ডেমোক্রেটিক পার্টি এবং অন্যরা এবং সাধারণ জনগণ এটাকে অপোজ করায়, মিডিয়া অপোজ করায়, এটা আর তার এগিয়ে যায়। এখন তো রিপাবলিকানদের বড় চিন্তা হলো যে 4th of জুলাই তিনি, যেটা মনে হয় এটা একটু ভিন্ন ভাবে হতো এবং সারা
দেশকে একসাথে করে, সারা 50টা দেশকে এবং কমিউনিটি অন্যান্য লোকজনকে, আমেরিকান সিটিজেনকে একসাথে করে নিয়ে করার একটা চেষ্টা। কিন্তু উনি যেটা করছেন সেটা হচ্ছে রিপাবলিকান পার্টি, তার চেয়েও উনি নিজে শুধু ওয়াশিংটন ডিসি এবং তার আশেপাশে বিভিন্ন জায়গা নিয়ে এটা একটা ন্যাশনাল সেন্টার, ন্যাশনাল অর্গানাইজেশন করার চেষ্টা করছেন। তার কথা মতো, তার হুকুম মতো যেন ওটা হয় এবং তাকে যেন সেন্টার পিস হিসেবে রাখা যায়। কিন্তু সেখানে আশঙ্কার জায়গা, অ্যাডভোকেট আব্দুর রশিদ, যে রিপাবলিকান পার্টি কিংবা হোয়াইট হাউস যে আশঙ্কাটি করছে 4th of জুলাই ওয়েদার খুবই খারাপ থাকবে, অর্থাৎ অনেক বেশি গরম, এবং সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনসভা কিংবা যেই সমাবেশগুলো তিনি করছেন সেখানে মানুষজনের সংখ্যা খুব কম হচ্ছে, অর্থাৎ মানুষের সংখ্যা 4th of জুলাইয়ের আয়োজনে যদি কম হয় সেটি কি প্রেসিডেন্টের জন্য নেতিবাচক কোনো বার্তা বহন করবে কিনা? অবভিয়াসলি করবে, এটা তো করবেই। এখন কথা হচ্ছে, দেখেন আমরা কার সময় বা কোন ইতিহাসের কোন সময়টা বা কোন পয়েন্টে আমরা এই মুহূর্তে বসে আছি। আপনি যদি আমেরিকার দিকে তাকান, আমেরিকার ইতিহাসে অনেকেই বলে, এখন এক্সপার্টরা বলছেন যে এরকম আনপপুলার, কেউ কেউ তাকে ম্যাগালম্যানিয়া বলে, কেউ তাকে নার্সিসিস্ট বলে, কেউ বলে লুনাটিক, এবং কেউ তো পাগল ছাগল সবকিছু এখন আমরা শুনছি। আগের কোনো প্রেসিডেন্টের সময় এই ধরনের শব্দ কিন্তু মানুষ চুজ করতো না বা খুব কেয়ারফুলি কিন্তু এই ধরনের শব্দ ব্যবহার করতো। এখন দেখবেন যে আপনি আজকাল সোশ্যাল মিডিয়ায় তাকে যেভাবে করে বকাঝকা করা হয়, যে ধরনের কথাবার্তা বলে, খোদ আমেরিকানরা এরকম অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা আজকাল তাদের কথা শুনি। তারপরে দেখেন তার জনপ্রিয়তা কোথায় গিয়ে থেমেছে। তার জনপ্রিয়তা একবারে মনে করেন যে 35, 31 এসব জরিপের বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে তার জনপ্রিয়তা এসে ওইখানে থেকেছে। এবং তিনি যেটা করেন সেটাকে হচ্ছে আত্ম অভিমানে বা আত্মবিমান যেতে যেতে থাকে, সেটাতে তিনি যে ভুগেন এবং সেই ভোগার অনেক প্রমাণ তিনি দিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি শুধু অজনপ্রিয় খোদ আমেরিকাতেই না, তিনি অজনপ্রিয় হয়ে গেছেন বিশ্ব মঞ্চেও। আপনি দেখেছেন যে ইউরোপ এখন একসাথে হয়েছে, দেশগুলো তারা আমেরিকার উপর ডিপেন্ডেন্সি কমানোর জন্য আজকে তারা সম্মেলন করেছে এবং তারা আমেরিকার উপর ডিপেন্ডেন্সি কমাতে যাচ্ছে। আমাদের নেইবার রাষ্ট্রগুলোর সাথে কি ধরনের সম্পর্ক উনি তৈরি করেছেন, কানাডাকে ট্যারিফ দেওয়া, শাস্তি দেওয়া, উনি একসময় গ্রিনল্যান্ড নিয়ে নেবেন, উনি এক দেশের প্রেসিডেন্টকে নিয়ে আসছেন, এরকম এমন এমন এক্সাম্পল উনি তৈরি করেছেন যেগুলো ইতিহাসে কখনো পসিবল ছিল না। দেখেন আমেরিকা, অ্যাগেইন ইট ইজ দ্য কান্ট্রি, দ্য বিকন অফ হোপ, ড্রিম and the beacon of liberty। এই জন্য আমাদের কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি আছে আমাদের নিউ ইয়র্ক সিটিতে, কজ স্ট্যাচু অফ লিবার্টি আমাদেরকে বলে দেয় জ্ঞানের জন্য, স্বাধীনতার জন্য এই দেশের মধ্যে আসো। সেই জ্ঞান এবং স্বাধীনতার পরিস্ফুরণ এই দেশে ইমিগ্রেন্টরা ঘটিয়েছে। আমরা ইমিগ্রেন্টরা, দেখেন ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু সান অফ ইমিগ্রেন্ট, কারণ হচ্ছে যে আসল আমেরিকান যদি আপনি বলেন সেগুলো হচ্ছে আপনার রেড ইন্ডিয়ানস, দে আর দে হেয়ার, আমরা কি তাদেরকে দেখি? তো যারা রিয়েল আমেরিকান তারা তো এখানে নেই। তো আমেরিকা এমন একটা আইডিওলজির উপরে আপনার তৈরি হয়েছে যে এটাকে আমরা কোনো দেশ বলতে পারি না, এটা একটা ডিফারেন্ট প্ল্যানেট। যেই প্ল্যানেটটা তৈরি হয় পৃথিবীর সব জায়গা থেকে, সব কর্নার থেকে এসে মেধাগুলো এখানে এই প্ল্যানেটটা তৈরি করে। এবং এই জন্যই আমরা গুগল, ইউটিউব, ফেসবুক এর মতো, তারপরে এনভিডিয়া, তারপরে আপনার আরো বড় বড় যে কোম্পানিগুলো সারা বিশ্বের মনে করেন যে 70 to 80% ওয়ার্ল্ড লিডিং কোম্পানিগুলো আমাদের কাছে, এবং আমরা পৃথিবীকে চেঞ্জ করছি স্পেস এক্স এর মধ্যে দিয়ে, এক্স এর মধ্যে দিয়ে আরো কত কি আমরা করছি, তাই না? এরাই হচ্ছে ইমিগ্রেন্ট পিপল। তো এখন কথা হচ্ছে এই কোর আইডিয়াকে যে আঘাত করবে সে তো অজনপ্রিয় হবেই। এবং আমার মনে হয় যদি এই 250 ইয়ার সেলিব্রেশনটা যদি এটা বাইডেনের সময় বা ওবামার সময় অথবা রিপাবলিকানদের অন্য কোনো আগের যদি প্রেসিডেন্টের সময় হতো, তাহলে দেখতেন আপনি পুটিন আসছে, শি জিনপিং আসছে, পৃথিবীর অন্যান্য বড় বড় নেতাগুলো আসছে, এবং বিশাল সিকিউরিটির মাধ্যমে এটা পৃথিবীর ইতিহাসে একটা অনবদ্য এবং ঐতিহাসিক একটা মোমেন্ট হয়ে দাঁড়াতো। কিন্তু আপনি রাইটলি বলেছেন, একদিকে ওয়েদারও তাকে ফেভার করছে না, অন্যদিকে যথেষ্ট মানুষ হবে কিনা এই নিয়ে মিডিয়া এবং আমরা সবাই সন্দেহ প্রকাশ করছি। যদি এটা কোনো কারণে ব্যর্থ হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই শেষ টার্মের এই মাঝামাঝি সময়ে অনেকগুলো ব্যর্থতা, সুপ্রিম কোর্টের ডিসিশন গুলো তার একটা বড় ব্যর্থতা বয়ে নিয়ে আসলো, এবং এটাও হয়তো তার যদি একটা ব্যর্থতায় পরিণত হয়। আমরা দেখেছি যে ইরান যুদ্ধে তার ব্যর্থতা আছে, আন্তর্জাতিক সম্পর্কে তার ব্যর্থতা আছে, সব ব্যর্থতা নিয়ে হয়তো ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে একটা কলঙ্কিত চ্যাপ্টার হয়ে থাকতে পারে তার এই সময়কালটা। আপনি বলছিলেন যে একেবারে বড় বড় অনেকগুলো প্রতিষ্ঠানের কথা বলছিলেন, যে ইউটিউব, ফেসবুক, এনভিডিয়া, সবার কথা বলছিলেন যে আমেরিকাতেই হয়েছে। আমরা দেখলাম যে সবগুলো থেকে প্রেসিডেন্ট যথেষ্ট অর্থ ইনকাম করে নিয়েছেন এই 2025 সালে, এবং যে রিপোর্টটি প্রকাশ হয়েছে তার সম্পদের, এই সম্পদের অর্থ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী তার হবে, এটি কি আপনি মনে করছেন, নাকি অন্য প্রেসিডেন্টের থেকে একটু আলাদা তিনি সম্পদ অর্জনের দিক দিয়ে?
সর্বপ্রথম আমরা নিজেকে প্রশ্ন করি যে আসলে একজন প্রেসিডেন্টের এই বয়সে আসলে কি আর অর্থনৈতিক শক্তি তার দরকার আছে কিনা, টাকা পয়সা সম্পদের তার দরকার আছে কিনা। তিনি একজন সাকসেসফুল পার্সন, এমন কোন জায়গায় তিনি যান নাই যে যেখানে তিনি রিয়েল এস্টেটে সাকসেসফুল হয়েছেন, তিনি আপনার ব্যবসাতে সাকসেসফুল হয়েছেন, তিনি ব্র্যান্ড নেম নিজে তৈরি করেছেন, হোটেল ব্যবসাতে তিনি সাকসেসফুল হয়েছেন, উনি দুইবার প্রেসিডেন্ট হলেন। আসলে সত্যি কি ওনার আরো বিলিয়ন ডলারের দরকার হয়? 2025-এ উনি $1.5 বিলিয়ন ইনকাম করেছেন। তার ফ্যামিলি ক্রিপ্টো মার্কেট, শেয়ার মার্কেট থেকে অর্থ ইনকাম করে তার ইয়াং ছেলে পরিবারের সদস্যরা পর্যন্ত মিলিয়নস এন্ড মিলিয়নস ডলারের ওন করেছেন। তার জামাতা এবং উইটকফ তারা যে বিভিন্ন দেশে যাচ্ছে, যদিও তাদের ডিপ্লোম্যাটিক এক্সপিরিয়েন্স কিংবা পৃথিবীর এগ্রিমেন্ট তৈরি করা বা সমস্যার সমাধান তৈরি করা ডিপ্লোম্যাটিক এক্সপিরিয়েন্স তাদের কম, তারপরে যে হারে তারা বিভিন্ন গিয়ে তারা গাজাকে মনে করেন যে বাণিজ্যিক সেন্টার তৈরি করবে, মধ্যপ্রাচ্যের সাথে তারা যেভাবে করে বাণিজ্যিক এগ্রিমেন্ট তৈরি করার দিকে অগ্রসর হচ্ছে, এখান থেকে বোঝা যায় যে এই পরিবার এবং পরিবারের সদস্যের জন্য একটা মানে অর্থনৈতিক একটা গ্রিডিনেস তাদের মধ্যে কাজ করে। আমাদের প্রেসিডেন্ট তার মধ্যেও আমরা এটা দেখেছি যে তার এই যে তার এত বড় মানে একটা সময় তিনি তার ট্যাক্স ফাইল আমরা আজ পর্যন্ত কেউ জানি না। আমেরিকা এত সূক্ষ্ম আইনের দেশ, তারপর আমরা তার ট্যাক্স ফাইল এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি যে তিনি আসলে কত ট্যাক্স দেন পাবলিককে, কিন্তু আমরা বের করতে পেরেছি তিনি কত ইনকাম করেন। একজন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি ব্যবসা করতে পারেন না, এটা কিন্তু সংবিধানের কোর ভ্যালুর সাথে কনফ্লিক্টেড। বিকজ আপনি মানুষকে সার্ভ করতে আসেন, আপনি ব্যবসা করতে আসেন। মানুষকে সার্ভ করতে গিয়ে যদি আপনার ব্যবসা করার সুযোগ থাকে তাহলে তো আপনি ব্যবসায়ী হয়ে গেলেন, আপনি জনসেবক হলেন না। তো জনসেবকরা জনসেবার জায়গা থেকে কেন ব্যবসা করবে, এটা একটা বড় কোশ্চেন। আর তারপরে বড় বিষয়টা হচ্ছে যে আপনি দেখেছেন যে এই যে ক্রিপ্টো মার্কেট, শেয়ার মার্কেটের মধ্যে অনেকে কিন্তু মানে লস খেয়ে কিন্তু মানে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অন দা আদার হ্যান্ড তার পরিবার যেভাবে করে বিভিন্ন ধরনের এই ফাইন্যান্সিয়াল কোম্পানির মেম্বার হয়েছে, শেয়ার নিয়েছে, ফাইন্যান্সিয়াল কোম্পানি ওপেন করেছে, ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করেছে, এবং তার টুইট এবং তার কথাবার্তা একজন প্রেসিডেন্টের একটা ছোট্ট মানে লিড সেন্টেন্স কিন্তু ক্রিপ্টো মার্কেটে, শেয়ার মার্কেটে কিন্তু অনেক উত্থান পতন ঘটাতে পারে, এবং এটা দিয়ে অনেকে কিন্তু বেনিফিটেড হতে পারে যদি ইনসাইড কোনো ট্রেডিং এর ব্যবস্থা থাকে বা কোনো কমিউনিকেশন থাকে। হু নোস যেভাবে করে তার ফ্যামিলি এত টাকায় ফুলে ফেপে উঠছে আমরা তো জানি না, হয়তো তিনি ক্ষমতায় না থাকলে এগুলো নিয়ে ইনভেস্টিগেশন হবে, এগুলো নিয়ে হয়তো চুলচেরা বিশ্লেষণ হবে। কারণ এখন তো অনেকে ভয়ে কথা বলতে পারেন না, কারণ প্রেসিডেন্ট অনেক শক্তিশালী। প্রেসিডেন্ট যদি চান ফেড চেয়ারম্যানকে শাস্তি দিতে পারেন, হুদাই তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করতে পারেন, লেটিশিয়া জেমসকে উনি ফ্রডের মামলায় ফেলতে পারেন। উনি তো সবাইকে ভয় দেখান, মামলা করেন, এই করেন সেই করেন, হয়তো অনেকে মুখ খুলছে না। কিন্তু আমেরিকা হচ্ছে আইনের দেশ, আইনের শাসনের দেশ। যখন প্রেসিডেন্ট ক্ষমতা থাকবে না তখন এগুলো সবকিছুই বের হয়ে আসবে, অ্যাবস্টিন ফাইল বিষয়গুলো আরো বেশি বের হয়ে আসবে। তবে আমরা মনে করি যে এই জন্যই আমি বললাম যে আমেরিকা ইতিহাসের যেই চ্যাপ্টারটা আমরা এই মুহূর্তে পার করছি এটা হয়তো অত বেশি উজ্জ্বল চ্যাপ্টার হিসেবে ইতিহাসে পরিগণিত হবে না। ডোনাল্ড ট্রাম্প নিজেকে মনে করতে পারেন যে তিনি ইতিহাসের হয়তো অন্যতম শ্রেষ্ঠ একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি ইতিহাসে থেকে যাবেন, যেটা তার মধ্যে এই চিন্তা ভাবনা সবসময় কাজ করে। বাট ইনফ্যাক্ট উই দ্য মিরর অফ দি প্রেসিডেন্ট, আমরা হচ্ছে জনগণ, হচ্ছে প্রেসিডেন্টের হচ্ছে মিরর। আমাদের ভিতরে যদি তিনি তাকে না খুঁজে নেন বা না দেখেন তাহলে তিনি ইতিহাসে সাকসেসফুল প্রেসিডেন্ট হিসেবে টিকে থাকবেন বলে আমার কাছে মনে হয় না। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে একটু শুনি, সেটা হলো যে প্রেসিডেন্ট হিসেবে তিনি সফল কিনা এটা নিয়ে নিঃসন্দেহে আপনি বিতর্ক করবেন, কিন্তু ব্যবসায়ী হিসেবে তিনি যথেষ্ট সফল কি মনে হয়? টাকা পয়সার সংখ্যায় উনি সফল, কিন্তু ব্যবসায়ের যে পদ্ধতি, উনার পদ্ধতিটা সব সময় খুব অনেস্ট নয়। উনি বিভিন্ন ভাবে, এই যে আজকে উনি যে প্রেসিডেন্সিয়াল প্লেনে উনি উঠেছেন, এটা একটা ডোনেশন উনি নিয়েছেন, $400 মিলিয়ন প্লেন উনি পেয়েছেন মিডল ইস্ট থেকে, আরব এমিরেটস এর কান্ট্রিরা ওরা ডোনেট করেছে। তো ওনার যেটা মাইন্ডসেট, আমার মনে হয় না উনি পপুলার থাকবেন, টাকা পয়সার দিকে উনি হয়তো গেইন করবেন, কিন্তু তার পদ্ধতিটা আমেরিকান রশিদ সাহেব যেটা বলেছেন যে উনি যখন পাওয়ারে যদি না থাকেন তাহলে তার বিরুদ্ধে অনেক রকম ইনভেস্টিগেশন হবে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। কারণ উনি পাওয়ারে থেকে আমেরিকান প্রেসিডেন্টের পাওয়ারকে অ্যাবিউজ করেছেন কিনা, করছেন কিনা, উনি নিজে প্রফিট নিচ্ছেন কিনা, এবং তার ছেলে মেয়েকে, তার জামাইকে, অন্যান্যদের যেসব ব্যবসা আমরা উজবেকিস্তান এবং তাজিকিস্তান এবং অন্য দেশের সাথে এরা করছে, তার ছেলে মেয়েরা, তার জামাই করছে, এইগুলো মাইনের উপরে যেসব ব্যবসা তারা করতে যাচ্ছে, এইগুলো কতটুকু অনেস্ট, কতগুলো ইন্টিগ্রিটি
এর ভেতরে করাপশনের এলিমেন্ট কতটুকু আছে, এগুলো উনি চলে গেলে পরে দেখা হবে। শুধু তাই না, আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে যদি মিড টার্ম ইলেকশনে প্রেসিডেন্ট ট্রাম্প মানে কোনো রিপাবলিকান কারণে পার্টি হেরে কংগ্রেস যায়, এবং সেনেট হারান, জি কংগ্রেস এবং সেনেটে যদি ডেমোক্রেটরা আসে এবং এটা ভালো রকম মেজরিটি নিয়ে আসে, তাহলে তার ইমপিচমেন্ট হওয়ার সম্ভাবনা জি রয়েছে। জি, আমরা কারণ এই যে বিরতির পর আরেকটু আলোচনা করবো, ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। আপনারা আমাদের জি। সঙ্গে থাকুন, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত আছেন সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আছেন বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, একদম শেষের দিকে আমরা যে প্রসঙ্গটি নিয়ে ঘরের প্রসঙ্গের বাইরে আলোচনা করতে চাই সেটি হলো ইরান প্রসঙ্গে। তিনি ডিপ্লোম্যাটিকলি এখন আলোচনাটাকে ফলপ্রসূ করার জন্য যতটা দক্ষতার সঙ্গে, যতটা কার্যকরভাবে একটি আলোচনা পরিচালনা করা উচিত, বলা হচ্ছে যুদ্ধ যেমন সামাল দিতে পারেননি, কূটনীতিক আলোচনা তো ট্রাম্প প্রশাসন যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারছে না। একেবারে সত্যি কথা, এবং এটা আমার কাছে যেটা মনে হয় এটা ইন্টেনশনাল। ট্রাম্প ওইভাবে গাইড করছে যে যুদ্ধ চলবে না, কিন্তু ইরানের কোনো পজিটিভ রোল বা মানে ভালো রকম ভাবে ইরান চলতে পারবে, বা যে এগ্রিমেন্টের কথা মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওগুলো ভালোভাবে খুব একটা ফলো করবে বলে আমার মনে হয় না। এটা আমার পার্সোনাল ধারণা, আমার অ্যানালাইসিস। আমি কিন্তু ওটা না করলে যুদ্ধ কোথায় যাবে, কিভাবে, এবং হরমুজ প্রণালী এবং অয়েলের দাম কোথায় দাঁড়াবে, গ্যাসের দাম কোথায় দাঁড়াবে, এগুলো বিভিন্ন রকম ইস্যুস এবং প্রবলেম রয়েছে। কাজী ইরানের যে নেগোসিয়েশনটা যে কার উপর ন্যস্ত রয়েছে এখন একটা আনক্লিয়ার সিচুয়েশন। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স উনি বলছেন, তারপরে তার সাথে যারা নেগোসিয়েটর রয়েছে তারা যাচ্ছে। গতকালকে দোহায় মিটিং হয়েছে, আজকে দোহায় একটা রেজলিউশন হয়েছে, এবং দোহার আলোচনার ভেতরে ইরান এবং তাদের একটাই মাত্র ইস্যু, দুটো ইস্যু। একটা হচ্ছে যে তাদের হরমুজটা তাদের কন্ট্রোলে থাকবে, আর তাদের যত টাকা পয়সা পাওনা ছিল সেইগুলো রিলিজ করে দেওয়ার ব্যাপার এটু। আর আমেরিকার যে নেগোসিয়েশনের পয়েন্টটা সেটা ছিল যে নিউক্লিয়ার পাওয়ার, যে ইরান কখনো নিউক্লিয়ার পাওয়ার গেইন করতে পারবে না, এবং তাদেরকে কোনো নিউক্লিয়ার ইনস্টিটিউশনসগুলো যে সিস্টেম এবং কাজকর্ম রিসার্চগুলো রয়েছে সেগুলো বন্ধ করতে হবে। কিন্তু সেটা খুব একটা এগোয় নেই। কাজী যুদ্ধটা একটু কনফিউজিং, আনক্লিয়ার একটা, মানে ভবিষ্যতে কি হবে, কোথায় দাঁড়াবে, এটা একটা অপরিষ্কার পরিবেশ এর মধ্যে দিয়ে চলছে। কাজী ট্রাম্প এবং স্টেট ডিপার্টমেন্ট প্রথমে একরকম বলে, আবার তার ওয়ার ডিপার্টমেন্ট আরেক রকম বলে। কাজী উনি কার উপর নির্ভর করছেন? স্টেট ডিপার্টমেন্টের নেগোসিয়েশনের উপরে, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের উপরে, অথবা উনি মানে তার ওয়ার ডিপার্টমেন্টের ডিপেন্ড করে জোর করে পাওয়ারফুলি আবার নতুনভাবে কোনো যুদ্ধ, নতুনভাবে আক্রমণ করার চেষ্টা করছেন? উনি খুব কনফিউজ সিচুয়েশন রয়েছে। এখানে একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল যেটা চায় সেটা হচ্ছে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করা, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেটা সম্পূর্ণভাবে ধ্বংস না করে সে ইরানের তেল এবং ইরানের ব্যবসাকে রেখে, যেমন উনি ভেনেজুয়েলায় করেছেন, ওই রকম ভাবে একটা পরিবেশ তৈরি করে, ইরানের সাথে সম্পর্ক তৈরি করে একটা পজিটিভ, মানে ইরান গভর্নমেন্টের এবং ইরান অ্যাডমিনিস্ট্রেশনের একটা পজিটিভ রিলেশনশিপ আমেরিকার সাথে তৈরি করে তেলের ব্যবসাটায় যেন ইরান আমেরিকা ইনভলভ হতে পারে, সেই রকম একটা পার্সপেক্টিভ আছে বলে আমার মনে হয়। কাজে এটা খুবই কনফিউজিং, এবং এটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা বলা মুশকিল। এখনো খুব পরিষ্কার মানে নেগোসিয়েশনের পথ আমরা দেখছি না। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আমরা যুদ্ধের ক্ষেত্রে দেখলাম নানা ভুল পদক্ষেপ, কিংবা এই যুদ্ধটা কি কারণে শুরু করলেন, কি কারণে শেষ করলেন বলা যায় তো সেটি স্পষ্ট নয়। এখন আলোচনাটা আপনার কাছে কতটা স্পষ্ট মনে হচ্ছে, অর্থাৎ রাইট ট্র্যাকে আলোচনাটা হচ্ছে কিনা?
দেখেন, আলোচনা অলওয়েজ পজিটিভ, কারণ হচ্ছে যে সমস্যার সমাধান সবসময় টেবিলেই করতে হবে। সমস্যার সমাধান যদি আপনি বুলেটের মাধ্যমে করেন তাহলে সেটা সমস্যাকে আরো দীর্ঘায়িত করতে পারে। আমরা সেটা তো রিসেন্ট এক্সাম্পল দেখেছি যে আমরা যখন দেশ ধ্বংস করি, মানুষ ধ্বংস করি, সভ্যতা ধ্বংস করি, ব্রিজ কালভার্ট ধ্বংস করি, মানুষের বেসিক যে নিডস গুলো আছে, ইলেকট্রিসিটি ধ্বংস করি, তখন আসলে মানুষকে আমরা চরমভাবে ক্ষিপ্ত করি, শত্রু করি, এবং এটা কখনো সিভিলাইজেশনের জন্য উপকৃত হতে পারে না। সুতরাং আলোচনা চালাতেই হবে। এখন আলোচনা যেভাবে দফায় দফায় হচ্ছে, এটা একটা পজিটিভ দিক যে আমাদের হচ্ছে। এবং একটু আগে যে নিউজটা আপনি হয়তো দেখে থাকবেন, দোহায় যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় দোহা অথরিটিজ বলেছে ইটস এ ভেরি পজিটিভ প্রগ্রেস হয়েছে এই আলোচনার মধ্যে। এবং তার আমাদের প্রেসিডেন্ট তিনিও বলেছেন যে ইজ গোয়িং ওয়েল, এই শব্দটা উনি ইউজ করেছেন। তো আমরা দেখলাম যে ইরান ওখানে একটা কমিউনিকেশন একটা গ্যাপ থাকার কারণে, অর্থাৎ যে কনফিউশন গুলো আছে, কনফিউশন গুলো রিমুভ করার জন্য যে ইফেক্টিভ একটা কমিউনিকেশন দরকার ছিল, সেটার একটা বড় মানে অভাব ছিল এখানে। সো টু ফিল আপ দ্যাট গ্যাপ, নাও দে হ্যাভ সেট আপ এ কমিউনিকেশন চ্যানেলস, এবং ইরান প্রস্তাব দিয়েছে এবং সেটা একটা কমিউনিকেশন চ্যানেল করা হয়েছে। অর্থাৎ এনি ডিফারেন্সেস অর এনি ইস্যুস দ্যাট বিন রাইজ ফ্রম দিস টক or ongoing talk, then they have to communicate through the proper channel. এটা দরকার ছিল। আর যে জিনিসটা এখানে সবচেয়ে বেশি অডস এন্ড সবচেয়ে বেশি মানে শিল্ড হয়ে দাঁড়িয়েছে আমাদের এগ্রিমেন্টকে সামনে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া এবং এটা রিয়ালাইজ করা অন দ্য গ্রাউন্ড অ্যাকর্ডিং টু দ্য MOU, সো সেটা হচ্ছে ইসরায়েল। যেটা ডক্টর শফিকুর রহমানও বললেন যে আসলে ইসরায়েল কিন্তু এর আগে কিন্তু দেখেন ইরানের সাথে কিন্তু আমেরিকার এবং জাতিসংঘেরও কিন্তু এই নিউক্লিয়ার নিয়ে অন্যান্য ইস্যুগুলো নিয়ে অনেক কিন্তু চুক্তি হয়েছে। এই চুক্তিগুলো সবসময় কিন্তু ডিসম্যান্টেল করা কিংবা সেটাকে ভিশিয়েট করার চেষ্টা করেছে কিন্তু ইসরায়েল, কারণ ইসরায়েল জানে যে তার আসলে উদ্দেশ্যটা কি। ইসরায়েল যে মানে ওইখানে যে মানে ইরান ইসরায়েল ডায়াসপোরা আছে, তার মধ্যে তার যে একটা হেজমন হিসেবে গড়ে ওঠার যে একটা প্রক্রিয়া এবং তার যে প্রমিস ল্যান্ড এক্সটেন্ড করে সেখানে একটা রাষ্ট্র গঠন করার প্রক্রিয়া, কিংবা গাজা এবং ফিলিস্তিনিদেরকে সম্পূর্ণ ওখানে ধ্বংস করে সেখানে মানে নিজেদের অংশ করা, যেটা বেনিয়ামিন নেতানিয়াহু বিবি কিছুদিন আগে বললো যে নতুন রাষ্ট্র তৈরি হওয়ার ওখানে আর কোনো সুযোগ নেই। এগুলো বিভিন্ন কথার মধ্যে দিয়ে আমরা তো তাদের অবজেক্টিভটা বুঝতেই পারি। তো এখন যে লেবাননের যুদ্ধটা চলছে, দেখেন আমাদের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর কিন্তু প্রথম ক্লজটাই ছিল দ্য ফাইট শুড বি স্টপ ইন অল ফ্রন্ট ইনক্লুডিং লেবানন। লেবাননে কিন্তু এটা কিন্তু শর্তের প্রথম অংশই ছিল, কিন্তু ইসরায়েল কিন্তু লেবানন থেকে সরছে না। লেবাননের 1/5 দখল করে ইসরায়েল এখনো বসে রয়েছে, এবং বিবি থেকে শুরু করে তাদের ডিফেন্স মিনিস্টার বলছে যে আমরা ইসরায়েল থেকে এক পাও পর্যন্ত সরে আসবো না। এখন এখানে পড়ে গেছেন আমাদের প্রেসিডেন্ট সবচেয়ে বড় বিপাকে, কারণ এটা একটা MOU শর্ত। কারণ আপনি যদি ফাইনাল একটা এগ্রিমেন্টের দিকে যান, তাহলে MOU এর মাধ্যমে আপনাকে সেই গুড ফেথটা শো করতে হবে যে আপনি রিয়েলি আপনার এই স্টেপস গুলোর মধ্যে দিয়ে আপনি প্রমাণ করছেন যে বোথ পার্টি দে আর উইলিং টু গো টু আ ফাইনাল এগ্রিমেন্ট অন দ্য বেসিস অফ দিস কন্ডিশনস, সো দ্যাট একটা বড় ধরনের একটা ভিক্টরি বা সাকসেস আমরা এগ্রিমেন্টের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি। হাউএভার ইসরায়েলের যে আপনি স্টেপটা, ইসরায়েল যে কাজটা করছে লেবাননের মধ্যে দিয়ে, এটা কিন্তু ইসরায়েলের একটা মানে মানে এই সম্পূর্ণ মানে এগ্রিমেন্ট প্রক্রিয়াটা বা এই আলোচনা প্রক্রিয়াটাকে সম্পূর্ণকে ভিশিয়েট করার জন্য ইসরায়েলের কিন্তু একটা বড় ধরনের পরিকল্পনা হতে পারে। কারণ ইসরায়েল কখনো এই ধরনের চায় না মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে আসলে শান্তিপূর্ণ সহাবস্থান হোক, কিংবা তার পশ্চিমাদের একটা চুক্তি হোক বা আমেরিকার চুক্তি হোক। এখন এই মুহূর্তে যেটা আমরা বলতে পারি যে দেখেন একটা এগ্রিমেন্টে যাওয়ার জন্য বা একটা ইন্টারন্যাশনাল মেজর ইস্যু লাইক দিস, এর মধ্যে কিন্তু অনেক কথাবার্তা, অনেক টেকনিক্যাল ইস্যু থাকে, অনেক কিন্তু ছোটখাটো বিষয় থাকে যেটা আপনি আমি কিন্তু এই আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারবো না। এগুলো কিন্তু এটা ডিপেন্ড করে মানে আপনার সাইকোলজির উপরে, কন্ডিশনের উপরে, কমিউনিকেশনের উপরে। সো এগুলো সম্পর্কে আপনি আমি যেহেতু ওয়াকিবহাল না, বাট আমরা বাইরে থেকে অ্যাজ এ মানুষ হিসেবে আমরা যেটা গেস করতে পারি ফ্রম দ্য ফ্যাক্টস বিন ডান সো ফার, এতদিন ধরে যুদ্ধ শুরু করা, যুদ্ধের পরবর্তী আস্তে আস্তে প্রগ্রেস গুলা, সে ধ্বংস হোক কিংবা বসাবসি হোক, এগুলো থেকে আমরা যেই আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট করতে পারি দ্যাট দিস ইজ গোয়িং গুড, দিস নিড টু বি হ্যাপেন অ্যান্ড সুন অ্যাজ পসিবল, যে কনফিউশন গুলো দূর হোক, হরমুজের কনফিউশন দূর হোক, কারণ ইরান ওখানে চাচ্ছে একটা কন্ট্রোল তৈরি করতে। ওমানের সাথে যদি তার ফুলি আন্ডারস্ট্যান্ডিং না হয়, হয়তো ইরান বলছে নিজেই সেটাকে সে কন্ট্রোল করবে। হাউএভার হোয়াট ইজ দ্যাট ফ্যাক্ট, মানে অন্যদিকে আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা কোন জায়গায় গিয়েছে। একদিকে অর্থনীতি আমাদের ধ্বংসের দিকে, $39 ট্রিলিয়ন আমাদের ডেট টুডে এখনো পর্যন্ত। প্রত্যেকটা আমেরিকান ইন্ডিভিজুয়াল আমরা $150,000 আমাদের ঘাড়ে লোন নিয়ে কিন্তু আমেরিকায় বসবাস করতেছি। এটা কিন্তু তেলের মূল্য বেড়ে যাওয়ার কারণে আমরা কিন্তু অনেক বেশি শঙ্কিত। শেয়ার মার্কেট দেখেন উঠছে না,
শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেটের দর প্রতিদিন পড়ছে, এটা কিন্তু একটা ভালো সিগন্যাল না। আমরা মনে করছিলাম যে যুদ্ধ হয়তো মাসখানেকের মধ্যে শেষ হয়ে যাবে, যেটা 4-5 সপ্তাহের মধ্যে বলা হয়েছিল, কাইন্ড অফ ভেনেজুয়েলার মতো হয়তো অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। কিন্তু ইরান যে এত শক্তিশালী প্রতিপক্ষ, ইরানের বাস্তবতা যে সম্পূর্ণ ভিন্ন, এটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা একদম তলানিতে, অর্থনীতি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে, সামনে মিড টার্ম ইলেকশন আছে, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এখন আমেরিকার কোস্ট টু কোস্ট তারা নির্বাচিত হচ্ছে, এবং এটা কিন্তু আরো বড় ভয়ঙ্কর জায়গাও তৈরি হচ্ছে। কিন্তু এটা একটা সংকট জায়গাও যে সোশ্যালিজম এখন আমেরিকায় আসছে, বিকজ দ্য ক্যাপিটালিজম হ্যাজ ফেইলড টু প্রোটেক্ট দ্য পিপল ফ্রম ইকোনমি অ্যান্ড ফ্রম সিকিউরিটি অফ দি কমিউনিটি অ্যাজ এ কান্ট্রি। তো এখন আমরা এগুলো কিন্তু অনেক কিছু শঙ্কার বিষয় আছে। তো এখন আমরা যেটা মনে করি যে আলোচনা চলুক, কথাবার্তা হতে হবে, টেবিলে বসতে হবে, ইস্যুজ আসবে, 100 থেকে 1000 ইস্যু আসবে, এগুলো রিজলভ করে মানুষকে একটা সুবাতাস দিতে হবে এবং একটা পৃথিবী মানুষকে উপহার দিতে হবে যেখানে মানুষ যুদ্ধ চাইবে না। যেই মাগা প্রমিস নিয়ে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট হয়েছেন, সেই মেক আমেরিকা গ্রেট এগেন করতে গেলে এগুলোকে বন্ধ করতে হবে। আমাদের প্রেসিডেন্ট একটা বার্নিং প্যানের মধ্যে এই মুহূর্তে বসে আছেন, হি ইজ বার্নিং রাইট নাও। সো যে কোনো মূল্যে উনি অবশ্যই একটা চুক্তি চাইবেন। তবে ইসরায়েলকে কন্ট্রোল করা যদিও ডিফিকাল্ট হবে, চেষ্টা চলবে, আমরাও চাই চেষ্টা হোক, একটা চুক্তি হোক ফাইনালি, সো দ্যাট আমরা যেন সুবাতাস। এটা আসলে পুরো পৃথিবীর শান্তিকামী মানুষরাই চান একটা চুক্তির মাধ্যমে, একটা লিখিত সমঝোতার মাধ্যমে এই যুদ্ধটা থেমে যাক। কারণ এটির যুদ্ধ থামার পরেও কতদিন পর্যন্ত যে এটির প্রভাব থাকবে, কতদিন পর্যন্ত যে অর্থনৈতিক কিংবা রাজনৈতিক অস্থিরতা থাকবে, সেটি এখনই অনুমেয় করা যাচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ আপনাদের মতামত এবং সময় আপনাদেরকে দিয়েছেন। একই সঙ্গে দর্শক যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।